আসসালামু আলাইকুম এসএসসি 2026 ব্যাচ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা ফাইনাল সাজেশন দিয়ে দিব, আর এই ফাইনাল সাজেশনটা মেইনলি হবে চ্যাপ্টার 3 থেকে। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3 থেকে আমি তোমাদেরকে মাত্র 5টা সিকিউ দেখাবো। মাত্র 5টা সিকিউ দিয়েই তোমার এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এই 5টা সিকিউ যদি তুমি ভালো করে করতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা সকল বোর্ডেই কমন পাবেই পাবে। আর সিকিউ এর শুরুতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করে দিব, অর্থাৎ এই অধ্যায়ে কোন কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকগুলো নিয়ে আলোচনা করে তারপরে হচ্ছে আমরা সিকিউতে চলে যাব। আর প্রত্যেকটা সিকিউ কিন্তু তোমাদের বোর্ডে আসা এবং এগুলো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওতে চলে যাই। প্রথমে অধ্যায় 3 রয়েছে পদার্থের গঠন। আর পদার্থের গঠনের মধ্যে যেই সকল টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে এই টপিকগুলো আমি এখানে লিখেছি। এখন এই টপিকের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো তা নিয়ে আগে আলোচনা করি। প্রথমেই রয়েছে পরমাণুর মডেল। পরমাণুর মডেল নিয়ে হতে পারে ফুল সিকিউ দিয়ে দিয়েছে, না হলে গতে আসতে পারে। পরমাণুর মডেলের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে দুইটা মডেল নিয়ে আলোচনা করা আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের যে মডেল এইটা, এবং রয়েছে বোর মডেল। এই দুইটা মডেল রয়েছে। এই দুইটা মডেলের যে বৈশিষ্ট্য হতে পারে এইটা নিয়ে আলোচনা করতে বলতে পারে, আর না হলে সীমাবদ্ধতা, অর্থাৎ রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা আছে এইটা নিয়েই আলাপ আলোচনা করতে বলবে। সো পরমাণু মডেল থেকে দেখবে যে কোনো না কোনো বোর্ডে অবশ্যই প্রশ্ন চলে এসেছে। তার জন্য এই দুইটা মডেলের যে বৈশিষ্ট্য রয়েছে এবং রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা এটা একদম ভালো করে পড়ে ফেলতে হবে। তারপর রয়েছে নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ বা কৌণিক ভরবেগ। গতিবেগের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সূত্র কোনটা জানো? mvr সমান nh/2π। এই সূত্র দিয়ে যে মানটা বের করি এইটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। পরমাণু মডেল থেকে যদি প্রশ্ন না করে থাকে তাহলে এটা থেকে মাস্ট কোয়েশ্চেন পাবেই পাবে। তাহলে হয় পরমাণু মডেল দিবে, না হলে এখান থেকে দিবে। একদম তোমরা কথা মিলিয়ে নিও। তারপর রয়েছে ইলেকট্রন বিন্যাসের নীতি। এটা রয়েছে যে ইলেকট্রন বিন্যাসের কোন দুইটা ব্যতিক্রম আছে বলতো? কপার, ক্রোমিয়াম, এরাই তো ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে, তাই না? সো ওইটা একটু দেখে নিবে। এটাকে সংক্ষিপ্ত অনুধাবনের জন্য এটা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে কিছু বোর্ডে এখান থেকে কিন্তু সিকিউ চলে আসছে। এরপর রয়েছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর এটা মাস্ট আসবেই আসবে। এরপর রয়েছে পরমাণুর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের হিসেব করা এবং আইসোটোপ আর তাদের ব্যবহারটা, এটা একটু দেখে যেতে পারো। চ্যাপ্টার 3 থেকে সবচেয়ে বেশি যদি ইম্পর্টেন্ট থাকে আমি যদি বলি তা হচ্ছে পরমাণুর মডেল মোস্ট ইম্পর্টেন্ট, কৌণিক ভরবেগ নির্ণয় আরো বেশি ইম্পর্টেন্ট, এবং রয়েছে আপেক্ষিক পারমাণবিক ভর। এগুলো সিকিউ এর জন্য, হ্যাঁ, এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং এছাড়াও যে ইলেকট্রন বিন্যাসের নীতি রয়েছে, প্রোটন নিউট্রন সংখ্যা নির্ণয় এবং আইসোটোপের ব্যবহার, ওইগুলো পড়া শেষ করে তারপরে হচ্ছে এই তিনটা একটু পড়ার চেষ্টা করবে। ঠিক, তাহলে চ্যাপ্টার 3 এর যে ইম্পর্টেন্ট টপিক তা তো বুঝিয়ে দিলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো বোর্ড সিকিউ। যে 5টা বোর্ড সিকিউ করলে তোমার এই চ্যাপ্টার 3 পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে। প্রথমে রয়েছে দিনাজপুর 24। আর দেখো মডেল দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা আসলে কি নিয়ে প্রশ্ন হবে। সো দেখো প্রথমেই রয়েছে এ একটা মডেল দেয়া আছে, বি একটা মডেল দেয়া আছে। এখন বলো তো এ দেখে কি মনে হচ্ছে? এটা কি মডেল? এ হচ্ছে, দেখি আমরা বুঝতে পারছি এটা হচ্ছে রাদারফোর্ড মডেল, কারণ তোমাদের বইয়ের মধ্যে রাদারফোর্ড মডেলের পাশেই কিন্তু এটা দেয়া আছে, তাই না? আর বি দেখে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে বোর মডেল। ওকে, আচ্ছা। আর আমাদের উদ্দীপক হিসেবে এখানে এইচ এর একটা মান দেয়া আছে 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। তো প্রশ্নে বলেছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো এই যে কৌণিক ভরবেগ নির্ণয় আমরা পেয়ে গেলাম। তো এখানে বলেছে বি মডেলের কথা, হ্যাঁ। তো বি মডেলের সর্বশেষ শক্তি স্তর মানে হচ্ছে এইটা, প্রথম শক্তি স্তর এইটা এবং দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এইটা। তাহলে এখানে সর্বশেষ শক্তি স্তর কত? 2, মানে n হচ্ছে 2। তাইলে এই দ্বিতীয় শক্তি স্তরে আমার বের করতে হবে কৌণিক ভরবেগ। ঠিক আছে, এটা গেল গতে। এবং ঘতে বলেছে এ আর বি মডেলের মধ্যে কোনটা অধিক উপযোগী তা বিশ্লেষণ করতে বলেছে। আগে আমরা গ শুরু করব। আমাদের দ্বিতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলেছে। আমরা লিখতে পারি যে দেওয়া আছে n কি? n হচ্ছে 2। আর উদ্দীপকে h এর মান কি দেওয়া ছিল? 6.626 × 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এইটা। এখন আমার কৌণিক ভরবেগের সূত্র কি বলতো? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr সমান nh/2π। এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। এখন n এর মান কত? 2 × h হচ্ছে 6.626 × 10⁻34
বাই দিব আর 2 পাই এর মান কি বলতো 3.1416। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান কি আসে, ক্যালকুলেটরে আমরা মান একটু বসাই। উপরে রয়েছে 2 × 6.626 × 10⁻⁻34 আর নিচে কি আছে 2 × 3.1416। মানে একটা দশমিক বেশি চলে আসছে, এটা কেটে দিলাম। এই তো এখন মান ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা ইকুয়াল দিলাম, মান কি আসলো 2.1091 সামথিং। তো আমরা এটা এতটুকু লিখি 2.109 লিখলাম ইন্টু 10⁻⁻34। তাহলে এটাই হচ্ছে আমাদের মান। এখন একক কি হবে, তুমি যদি এককটা চেক করো, এন এর তো কোনো একক নেই, কিন্তু এইচ এর এককটা কি ছিল কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা ছিল কিসের একক, এইচ এর একক। আর এখানে এন 2 পাই এদের তো কোনো একক নেই, তাহলে আমার এই যে কৌণিক ভরবেগের একক কি হবে, এইচ এর যে একক এটাই হবে, তার মানে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে আমাদের যে গয়ের উত্তর সেটা শেষ। বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পেরেছি। এরকম ভাবে কৌণিক ভরবেগ রিলেটেড প্রশ্ন আসবে, সেই ক্ষেত্রে তোমার যে শক্তি স্তরের কথা বলবে শুধুমাত্র ওই মানটি বসিয়ে দিবে। যেমন এন এর মান যদি 3 চাইতো তখন তুমি এন এর মান ওইখানে 3 বসিয়ে দিতে, শেষ, একদম ইজি। কিন্তু এরপর বলেছে এ আর বি মডেলের মধ্যে কোনটা অধিক উপযোগী। তো এখানে আমার এ এর মধ্যে রয়েছে রাদারফোর্ড মডেল এবং বি এর মধ্যে রয়েছে কি বোর মডেল। এখন এই দুইটার মধ্যে আমার জাস্ট তুলনা করতে হবে। তুলনার জন্য আমি তোমাদেরকে 3টা পয়েন্ট বলে দিচ্ছি, এই 3টা পয়েন্ট ধরে ধরেই কিন্তু তোমরা তুলনাটা করবে। ঠিক আছে, প্রথম পয়েন্ট হচ্ছে পরমাণুর স্থায়িত্ব। পরমাণুর স্থায়িত্ব নিয়ে রাদারফোর্ডের মডেলের কথা হচ্ছে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ক্রমাগত ঘুরতে থাকবে এবং ঘুরতে থাকা অবস্থাতেই এটা শক্তি হারাতে থাকবে। তার মানে যখন সে কক্ষপথে ঘুরছে তখনই সে শক্তি হারাতে থাকে। এখন একটা জিনিস চিন্তা করো, ওর মধ্যে একটা লিমিটেড সংখ্যক শক্তি ছিল, এই শক্তি হারাতে হারাতে একটা টাইমে সে 0 শক্তিতে চলে আসবে। আর যখন শক্তি আর থাকবেই না তখন সে আর কক্ষপথে ঘোরারও কোনো সামর্থ্য থাকবে না, তখন সে নিউক্লিয়াসে এসে পতিত হবে। তখন কি হবে, সে নিউক্লিয়াসে এসে পতিত হবে। আর নিউক্লিয়াসে এসে পতিত হইলে তখন কি আর পরমাণুর কোনো স্থায়িত্ব থাকবে? তার মানে তখন আর পরমাণুর কোনো স্থায়িত্বই থাকবে না। সো এটাই হচ্ছে রাদারফোর্ডের মডেল। ইলেকট্রনগুলো শক্তি স্তরে ঘুরতে থাকা অবস্থাতেই শক্তি হারাতে থাকবে, একটা সময় এসে নিউক্লিয়াসে পতিত হবে, তখন আর এটার কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু যদি আমরা বি মডেলের কথা চিন্তা করি, বি মডেলের বেলায় বোর মডেল কি বলেছে, যে যখন ইলেকট্রন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, মানে এভাবে যখন ঘুরতে থাকবে, তখন তার কোনো শক্তি হারাবে না, তখন তার কোনো শক্তি হারাবে না। অর্থাৎ এখানে নিউক্লিয়াসের স্থায়িত্বের কথা সুন্দর করে কিন্তু বর্ণনাটা দেওয়া আছে। ঠিক আছে, সো এইখানে শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে পতিত হবে, আর এখানে হচ্ছে শক্তি হারাবে না, তার মডেল অনুসারে এটারই ব্যাখ্যা দেওয়া রয়েছে। এরপরে দিবে পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা। পারমাণবিক বর্ণালী দিয়ে দুইটা মডেলের গ্রহণযোগ্যতা আলোচনা করতে পারবে। পারমাণবিক বর্ণালী দিয়ে কিভাবে পারবে, প্রথমে বলবে এর কথা। রাদারফোর্ড মডেল পারমাণবিক বর্ণালী সম্পর্কে কোনো ব্যাখ্যাই সে দেয়নি। সো পারমাণবিক বর্ণালী সম্পর্কে রাদারফোর্ড মডেল কোনো ব্যাখ্যাই দেয়নি। কিন্তু বি মডেলে অর্থাৎ বোর মডেলে ব্যাখ্যা দেওয়া রয়েছে যে যখন কিনা ইলেকট্রন এক স্তর থেকে অন্য স্তরে গমন করবে, মানে এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে যাবে, তখন তার শক্তির বিকিরণ বা শোষণ হবে। তখন তার কি হবে, শক্তির বিকিরণ বা শোষণ ঘটবে। আর বিকিরণ বা শোষণ ঘটানোর সময় হচ্ছে তার কিছু সংখ্যক রেখা বর্ণালী তৈরি হবে। আর এটাই হচ্ছে পারমাণবিক বর্ণালী, যা কিনা বোর মডেল খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সো ইলেকট্রন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গমন করলে তার শক্তির হয় বিকিরণ ঘটবে, না হলে শোষণ ঘটবে। আর ঠিক সেই সময়ে পারমাণবিক বর্ণালী পরিলক্ষিত হবে, যা বোর মডেল খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। সো পারমাণবিক বর্ণালী শেষ, পরমাণুর স্থায়িত্ব শেষ। লাস্টলি আরেকটা কথা বলবে, তা হচ্ছে কক্ষপথ। এ মডেলে অর্থাৎ রাদারফোর্ড কক্ষপথ বা শক্তি স্তর সম্পর্কে কোনো নির্দিষ্ট কোনো ব্যাখ্যাই দেয়নি, অর্থাৎ কোনো আকার আকৃতি সম্পর্কেও ব্যাখ্যা দেয়নি। অর্থাৎ শক্তি স্তরের যে আকার আকৃতি তা সম্পর্কে কোনো ব্যাখ্যাই প্রদান করেননি। কিন্তু বোর মডেলে কিন্তু ব্যাখ্যা রয়েছে যে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে বা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করতে থাকবে। কক্ষপথ নিয়ে বোর মডেল কিন্তু খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে, যে রাদারফোর্ডের মডেলে আমরা পাই
পাইনি। তাহলে এই তিনটার কথা বিবেচনা করে দেখো কোন মডেল বেশি গ্রহণযোগ্য। অবশ্যই বি মডেল অধিক গ্রহণযোগ্য, কারণ বোর মডেল থেকে আমরা স্থায়িত্ব সম্পর্কে ধারণা পাচ্ছি, পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা পাচ্ছি, কক্ষপথ সম্পর্কে ধারণা পাচ্ছি। সো লাস্টে লিখে দিবে যে অতএব এ মডেল থেকে বি মডেল অধিক গ্রহণযোগ্য। এই টাইপের কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না, অর্থাৎ এই যে প্রশ্নটা এইটা কিন্তু তোমাদের এসএসসি 2026 জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটার ব্যাখ্যাটা অবশ্যই ভালো করে পড়ে ফেলবে, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট তোমরা কোন পয়েন্ট দিয়ে ব্যাখ্যা দিবে তাই বলে দিচ্ছি। তারপরের একটা প্রশ্নে চলে আসি। এখানে আমি চট্টগ্রাম বোর্ডের একটা প্রশ্ন দেখাচ্ছি। চট্টগ্রাম বোর্ডের প্রশ্নে তোমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে কিউ মৌলের প্রোটন সংখ্যা 9, নিউট্রন সংখ্যা 10 আর তার ভর সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। আর আর এর প্রোটন সংখ্যা দেয়া নেই, নিউট্রন সংখ্যা 16 আর নিউক্লিয়াসের ভর দেওয়া রয়েছে। কিউ আর আর এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এখন আমার প্রথম যে প্রশ্ন তা হচ্ছে প্রোটন আর নিউট্রনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলের একটা অণুর ভর বের করতে বলেছে। তাহলে চলো আমরা লিখি। এখানে কিউ মৌলের প্রোটন সংখ্যা দেওয়া ছিল 9টি এবং নিউট্রন সংখ্যা দেওয়া ছিল 10টি। তো কিউ মৌলের প্রোটন সংখ্যা দেখে কি মনে হচ্ছে এটা কোন মৌল? সাধারণত প্রোটন সংখ্যা দ্বারাই তো কোনো একটা মৌলকে আমরা চিনতে পারি, তাই না? তো পর্যায় সারণীর কোন মৌলের প্রোটন সংখ্যা 9 বলতো? পর্যায় সারণীতে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা হচ্ছে 9, তার মানে আমাদের কিউ মৌলটি হচ্ছে ফ্লোরিন। উদ্দীপকে যা ছিল তা আমরা তুলে ফেললাম। এখন আসো আমরা আমাদের কাজ করি। আচ্ছা, কোনো একটা মৌলের বা কোনো একটা পরমাণুর ভর সংখ্যা কিভাবে বের করে বলতো? ভর সংখ্যা সমান হচ্ছে তার প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। এখন এই একটা ফ্লোরিন পরমাণুর ভর আগে আমাকে বের করতে হবে। তা আমি কিভাবে করব? তার জন্য প্রথমেই আমার লাগবে হচ্ছে প্রোটনের যে প্রকৃত ভর এবং নিউট্রনের যে প্রকৃত ভর তা। মাঝে মধ্যে এটা উদ্দীপকে দেওয়া থাকতে পারে, আবার মাঝে মধ্যে নাও দিতে পারে। সো এখানে আমি লিখি যে প্রোটনের, পি বলতে প্রোটন বোঝাচ্ছি, তো প্রোটনের প্রকৃত ভর কি আগে সেটা আমরা লিখি। প্রোটন এর প্রকৃত ভর মাঝে মধ্যে এটা দেয়া থাকতে পারে, আবার মাঝে মধ্যে নাও দেয়া থাকতে পারে। তো প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটনের প্রকৃত ভর। একইভাবে নিউট্রনের প্রকৃত ভর কি হবে? নিউট্রনের প্রকৃত ভর যদি আমরা লিখি, নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে প্রোটনের প্রকৃত ভর এবং নিউট্রনের প্রকৃত ভর লেখা শেষ। এখন এই যে এটা থেকে আমরা বের করব একটি ফ্লোরিন পরমাণুর ভর। তো আমি এখানে লিখি একটি ফ্লোরিন পরমাণুর ভর। কিভাবে বের করব? এটা ভর লিখলাম, সমান দিলাম। দেখো তো আমার এখানে প্রোটন সংখ্যা কয়টা দেয়া আছে? প্রোটন দেয়া আছে 9টা। তাহলে আমি কি করব? এই 9টার সাথে প্রোটনের যে প্রকৃত যে ভর এটা গুণ করে দিব, অর্থাৎ 1.673 ইন্টু 10⁻24 এটা গুণ করলাম না? আমরা কি জানি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে প্রোটন সংখ্যা টোটাল আমার কয়টা আছে তার লেখা শেষ। এখন আমি কি লিখবো? নিউট্রন সংখ্যা। এই ফ্লোরিনের মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছে 10টা, আর 10 গুণ কি দিব? এই যে এইখানে আমার নিউট্রন সংখ্যার যে প্রকৃত ভর আছে এটা দিব, তার মানে 1.675 ইন্টু 10⁻24। বুঝতে পেরেছি এখন? আচ্ছা, তাহলে এখন হচ্ছে ক্যালকুলেশন করে মান বের করতে হবে। 9 ইন্টু 1.673 ইন্টু 10⁻24 এটা ক্যালকুলেশন করবা তোমরা। করার পরে যে মানটা আসে তা হচ্ছে 1.5057 ইন্টু 10⁻23 প্লাস নিউটনের মান গুণ করার পরে মান আসে 1.675 ইন্টু 10⁻23 3.1807 ইন্টু 10⁻23। তোমরা কিন্তু ক্যালকুলেশন অবশ্যই ঠিকঠাক করে করবে। মাঝে মাঝে দেখা যায় যে পুরা ম্যাথ এর প্রসেস সব সুন্দর সব ঠিকঠাক, কিন্তু ক্যালকুলেশনে গিয়ে ভুল করে আসছো। আচ্ছা, সো এখন আমার ফ্লোরিনের একটা পরমাণুর ভর বের হয়ে গেছে, কিন্তু আমার এখানে প্রশ্নে কি চেয়েছিল বলতো? প্রশ্নে বলেছিল যে এই কিউ মৌল অর্থাৎ ফ্লোরিনের একটা অণুর ভর। এখন ফ্লোরিনের অণু বলতে কি বোঝায়? এটা তো আমরা বের করলাম পরমাণু। পরমাণু হচ্ছে এই একক অবস্থায় থাকে, কিন্তু পরমাণু পরমাণু মিলে গিয়ে তৈরি হয় অণু। তো ফ্লোরিন হচ্ছে একটা দ্বিপরমাণুক অণু। একটি F2 অণুর ভর তাহলে কি হবে বলতো? এইটা হচ্ছে একটা পরমাণুর ভর, তাহলে দুইটা পরমাণু মানে একটা F2 অণুর ভর কি হবে? তাহলে হবে 2 গুণ যা পেয়েছি তা, 3.1807 ইন্টু 10⁻23।
3, আর এইটার ক্যালকুলেশন করলে মান আসে 6.3614 ইন্টু 10⁻⁻23 গ্রাম। সো এইটা হচ্ছে একটা ফ্লোরিন অণুর ভর। আরেকটা বার বুঝিয়ে দিচ্ছি, তোমার উদ্দীপকে শুধু দেওয়া ছিল প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। তো এখন তোমার কি করতে হবে, এইটা থেকে একটা পরমাণুর ভর বের করতে হবে। তোমার উদ্দীপকে কিন্তু প্রকৃত ভর দেয়া নেই, তার জন্য এটা তোমাকে মুখস্থ করেই যেতে হবে। উদ্দীপকে থাকতেও পারে, নাও থাকতে পারে। সো রিস্ক না নিয়ে এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে মানটা, মানে প্রকৃত ভর। সো এইখানে আমি কি করলাম, একটা ফ্লোরিন পরমাণুর ভর বের করার জন্য আমার যে কয়টা প্রোটন রয়েছে তার সঙ্গে প্রকৃত ভর গুণ যোগ করেছি, নিউট্রন যে কয়টা ছিল তার সঙ্গে প্রকৃত ভর গুণ করেছি, একটা ফ্লোরিন পরমাণুর ভর বের করেছি। কিন্তু আমার কাছে চেয়েছে একটি ফ্লোরিন অণুর ভর। সো অণু মানে কি, পরমাণু যোগ পরমাণু মিলে অণু তৈরি হয়, আর এই ক্ষেত্রে F2 হচ্ছে একটা দ্বিপরমাণুক অণু। সো আমি যেটা বের করেছি এটা হচ্ছে একটা পরমাণুর ভর। তাইলে দুইটা পরমাণু মিলে একটা অণু যদি হয় তাহলে একটি অণুর ভর হচ্ছে 2 ইন্টু একটা পরমাণুর ভর। তো আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আমাদের গত গেল। এখন হচ্ছে আমরা দেখব ঘ, অর্থাৎ এই যে সেই উদ্দীপকে আমাদের যে ঘ নং প্রশ্নটি ছিল যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখতে হবে, অর্থাৎ আর মৌলটা প্রকৃতিতে কোন সংকেতে পাওয়া যায় তা। আর মৌলের কি আছে, আর মৌলের প্রোটন সংখ্যা তো দেওয়া নেই, নিউট্রন সংখ্যা আছে আর নিউক্লিয়াসের ভর আছে। তো আগে কি করতে হবে, প্রোটন সংখ্যা বের করতে হবে। প্রোটন সংখ্যা বের করে মৌলটাকে যাচাই করতে হবে, তার মানে আগে আমার প্রোটন সংখ্যা বের করতে হবে। প্রোটন সংখ্যা বের করে আমি কি করতে পারবো, মৌলটাকে যাচাই করতে পারবো, তারপরে সেটা প্রকৃতিতে কি অবস্থায় থাকে তার সংকেত আমি লিখে দিলাম। ডান, এটাই হচ্ছে আমাদের প্রসেস। তাহলে চলো শুরু করি, প্রোটন সংখ্যা আগে বের করি। তো এখানে আমার দেওয়া আছে কি কি, নিউট্রন সংখ্যা দেওয়া আছে এবং নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। তো আমার প্রথম কাজ হচ্ছে নিউট্রন সংখ্যা থেকে নিউট্রনের ভরটা বের করা। তো আমরা কি লিখবো, যে আমরা জানি নিউট্রনের প্রকৃত ভর, নিউট্রনের প্রকৃত ভর একটু আগে কি বের করলাম, 75 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এইটা হচ্ছে একটা নিউট্রনের প্রকৃত ভর। ঠিক আছে, এটা হচ্ছে একটা নিউট্রনের প্রকৃত ভর। তাহলে একটা নিউট্রনের প্রকৃত ভর যদি এইটা হয়, তাহলে অতএব 16টি নিউট্রনের প্রকৃত ভর কি হবে, এটার গুণ হবে 16টি নিউট্রনের প্রকৃত ভর। ঠিক আছে, 16টি নিউট্রনের প্রকৃত ভর তাহলে কি হবে, 16 গুণ এটা মানটা হবে 1.675 ইন্টু 10⁻⁻24। ডান। এখন এখানে আমি গ্রাম লিখে দিই। তাহলে 16টি নিউট্রনের প্রকৃত ভর ক্যালকুলেশন করার পরে আসে কি 2.68 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ক্যালকুলেশন ঠিক করে করব। সো 16টা নিউট্রনের ভর চলে আসছে। এখন আমরা একটা সূত্র জানি। কোন সূত্র জানো? আমরা জানি যে একটা নিউক্লিয়াসের ভর সমান হচ্ছে প্রোটনের মোট ভর যোগ নিউট্রনের মোট ভর। এখন দেখো এই সূত্রটা আমরা জানি যে একটা পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসের ভর সমান হচ্ছে তার প্রোটনের মোট ভর যোগ নিউট্রনের মোট ভর। এখন আমার কাছে নিউক্লিয়াসের ভরও আছে আর নিউট্রনের ভরও আছে, আমার বের করতে হবে প্রোটনের মোট ভর। তাহলে প্রোটনের ভরটাকে আমি কি করব, বাম পাশে নিয়ে আসব। মানে প্রোটনের মোট ভর সমান আমি কি করব, নিউক্লিয়াসের ভর মাইনাস নিউট্রনের মোট ভর, নিউট্রনের ভর। এখন দেখো নিউক্লিয়াসের ভর এখানে তোমার উদ্দীপকে কত দেয়া আছে, 5.1895 ইন্টু 10⁻, কত দেওয়া ছিল জানো, -23 এটা থেকে মাইনাস করব নিউট্রনের ভর যেটা আমরা পেয়েছি, এইটা কিন্তু দিব। মানে আমার 16টা নিউট্রন ছিল, সাধারণত এটা হচ্ছে একটা নিউট্রনের প্রকৃত ভর, কিন্তু আমার কাছে যে মৌলটা আছে ওর মধ্যে কিন্তু 16টা নিউট্রন আছে। তো কি করতে হবে, 16 গুণ প্রকৃত যে ভর এটা, তাহলে মান লিখবো এটা, অর্থাৎ 2.68 ইন্টু 10⁻⁻23। তাহলে এখন আমার প্রোটনের মোট ভর কত দাঁড়ালো, 2.5095 ইন্টু 10⁻⁻23 এত গ্রাম। তাহলে দেখো এখন আমার কাছে প্রোটনের মোট ভর আছে। হ্যাঁ, তো প্রোটনের মোট ভর থেকে কি আমি প্রোটন সংখ্যা বের করতে পারবো? অবশ্যই পারবো। কিভাবে পারবো বলতো, প্রোটন সংখ্যা সমান আমরা কি লিখতে পারি বলতো, প্রোটন সংখ্যা সমান আমরা লিখতে পারি প্রোটনের মোট ভর ভাগ করব একটি প্রোটনের ভর দ্বারা। এখন এই একটি প্রোটনের ভর কোথায় পাবো, ওই যে আমরা নিউট্রনের প্রকৃত ভর লিখেছিলাম এখানে, এই যে নিউটনের প্রকৃত ভর লিখেছিলাম না, ঠিক সেম ভাবে প্রোটনের প্রকৃত ভরও তো আমরা গত সলভ করেছি, তাই না? একটা প্রোটনের প্রকৃত ভর কি বলতো,
1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। সো আমার কাছে আছে প্রোটনের মোট ভর এবং একটা প্রোটনের ভর। এখান থেকে তো আমি ইজিলি প্রোটন সংখ্যা বের করে ফেলতে পারি, তাই না? সো মান লিখি 2.5095 ইন্টু 10⁻⁻23। এটাকে আমি ভাগ করব একটা প্রোটনের ভর দিয়ে, অর্থাৎ 1.673 ইন্টু 10⁻⁻24। এখন এটাকে ক্যালকুলেশন করে দেখলেই দেখবা ম্যাজিক চলে আসছে। এটার মান হচ্ছে 15। এখন বলো তো কোন মৌলের, অর্থাৎ পর্যায় সারণীতে কোন মৌলের পারমাণবিক সংখ্যা 15? অবশ্যই কে? ফসফরাস। এটার নাম কি? ফসফরাস। এখন ফসফরাসটা প্রকৃতিতে কঠিন অবস্থায় কি রূপে থাকে বলতো? কঠিন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে এবং তখন তার সংকেত হচ্ছে P4 আর মৌল। তাহলে আমরা কি করলাম? এখানে আমার বলেছিল যে আর একটা মৌল আছে যার নিউট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসের ভর দেয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে নিউট্রন সংখ্যা থেকে আগে নিউট্রনের মোট ভর বের করতে হবে, অর্থাৎ 16 গুণ একটা নিউট্রনের প্রকৃত ভর দিয়ে বের করেছি। এবারে আমরা সূত্রে জানি যে নিউক্লিয়াসের ভর সমান প্রোটনের মোট ভর যোগ নিউট্রনের মোট ভর, তাদের যোগফল। এখন প্রোটনের ভর এখান থেকে আমি বের করে ফেলতে পারি। তো আমার কাছে প্রোটনের ভর আছে এবং একটা প্রোটনের ভরও আমি জানি। তাহলে মোট ভর ভাগ যদি একটা ভর করি তাহলে প্রোটন সংখ্যাও পেয়ে ফেললাম। এখন প্রোটন সংখ্যা জানলেই তো হয়ে গেল এই মৌলটা হচ্ছে আমার ফসফরাস। কিন্তু সবাই একটাই ভুল করে দিয়ে আসে, পি পর্যন্ত জাস্ট করে দিয়ে আসে, কিন্তু এই ভুলটা কখনোই করা যাবে না। তোমার কিন্তু প্রশ্নে চেয়েছে, আমি আবার প্রশ্নটা দেখাই। প্রশ্নে বলেছে এটার সংকেত লিখতে বলেছে। এখন এটা প্রকৃতিতে কি অবস্থায় পাওয়া যায়? এটা কঠিন অবস্থায়, এই অবস্থায় এদেরকে পাওয়া যায়, অর্থাৎ P4 হবে। ঠিক আছে, আমি যে সিকিউ গুলো দেখাচ্ছি এগুলো যদি একটু মনোযোগ দিয়ে করো, একটু ভালো করে যাও, তাহলে আমি শিওর তোমরা প্রত্যেকটা সিকিউ এই চ্যাপ্টার 3 থেকে ইনশাআল্লাহ প্রত্যেকটা বোর্ডেই কমন পাবেই পাবে। ওকে, এখানে আমাদের একটা মৌলের তিনটা ভর সংখ্যা দেখানো হয়েছে, 12, 13, 14, কিন্তু মৌল কিন্তু একটাই। ঠিক আছে, আর এই মৌলের আইসোটোপের শতকরা পরিমাণ দেয়া আছে, অর্থাৎ Y12 এর জন্য হচ্ছে শতকরা পরিমাণ এটা, আর এই বাকি যে দুইটা রয়েছে 13 আর 14 তাদের। তো বলেছে Y মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলেছে। তাহলে এইটা আমরা কিভাবে করব বলো? এই টাইপের যখন শতকরার মান দেওয়া থাকবে, এটা একটু ছোট করি, হ্যাঁ, এই টাইপের যখন শতকরার মানগুলা দেয়া থাকবে তখন আমরা এই ম্যাথগুলা করার জন্য একটা সূত্র অ্যাপ্লাই করব। তখন আমাদের সূত্রটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান m1 ইন্টু p1 প্লাস m2 ইন্টু p2 প্লাস m3 ইন্টু P3। এটাই হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। তো এখন এই m1 m2 m3 কি আর p1 p2 p3 কি? একটু লিখি, m1 m2 আর হচ্ছে m3। এইটা হচ্ছে আইসোটোপ যেগুলো দেয়া আছে, এই আইসোটোপ গুলার ভর সংখ্যা, অর্থাৎ এই যে 12, 13, 14, তার মানে এরা হচ্ছে কি আইসোটোপ। আইসোটোপ কিন্তু লিখে নিবা, হ্যাঁ, আইসোটোপের ভর সংখ্যা। তো ভর সংখ্যা কি কি দেওয়া আছে? 12, 13, 14, তাই না? আর আমরা কি লিখেছি? P1, P2, P3। P3 তাহলে কি হবে বলো তো? এই যে আইসোটোপ গুলো আছে তাদের শতকরা পরিমাণ উদ্দীপকে দেওয়া আছে, এটাই হচ্ছে P1, P2, P3। তাহলে শতকরা পরিমাণ আমাদের কি কি দেওয়া আছে? 98.93, এরপর দেওয়া রয়েছে 0.702 এবং দেওয়া রয়েছে কি 0.368%, তাই না? সো এই তিনটা মান আমাদেরকে দিয়েছে। তাইলে এখন জাস্ট মান বসাও, মান বসাইলেই তো কাজ শেষ, তাই না? সো এটা আমি কেটে দেই এখান থেকে। আমি তো তোমাদেরকে বললাম তাহলে m1 m2 m3 হচ্ছে ভর সংখ্যা 12, 13, 14, আর p1 p2 p3 হচ্ছে শতকরা পরিমাণ, আর তার মানগুলো আমরা লিখে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমরা এখানে মানগুলো বসাবো আর আমাদের এই ম্যাথটাও শেষ। তাহলে এখন আমরা মান বসাই। এখানে আমাদের m1 মানে হচ্ছে 12 ইন্টু m1 কতটুকু রয়েছে? 98.93, তারপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, এরপর রয়েছে প্লাস m2 আমাদের 13 ইন্টু m2 পাওয়া যায় 0.702, তাহলে লিখলাম এটা। এরপরে রয়েছে প্লাস m3 হচ্ছে 14 এবং এটা পাওয়া যায় 0.368 এত। এবারে বাই করে দিব 100। এটাই হচ্ছে আমাদের শেষ, এই অঙ্ক করা শেষ। এরপরে এটা জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে মান পাবে 12.014।
ক্যালকুলেশন করার পরে মান পাবে 12.014, এটাকে তুমি 12 ধরতে পারো, ঠিক আছে? 12.014 কে তুমি 12 ধরতে পারো। তাহলে তোমার এই যে 12 বের হলো, এটাই হচ্ছে ওয়াই মৌলের আপেক্ষিক অর্থাৎ গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সো বুঝতে পেরেছি কিভাবে করলাম? m1 * p1 প্লাস m2 * p2 m3 * p3 বাই হচ্ছে 100 করে মান শেষ। সো এইটাই হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। তারপরের যে সিকিউটা আছে এটাতে চলে যাই। এটা হচ্ছে যশোর বোর্ড 23-এর একটা প্রশ্ন, যেখানে দেয়া রয়েছে একটি পরমাণুর ভর, এটা দেয়া আছে, আর এই পরমাণুতে 34টি নিউট্রন রয়েছে। সো গাণিতিকভাবে আমার মৌলটাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তো এই টাইপের যদি আমার কাছে পরমাণুর ভর দেয়া থাকে আর নিউট্রন দেয়া থাকে, মৌল নির্ণয় করার জন্য আমার দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করব, আর দ্বিতীয় স্টেপে অর্থাৎ সেকেন্ডলি আমরা বের করব পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। ঠিক আছে, তাহলে প্রথম বের করতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন তাহলে আমরা ফার্স্টেই কি লিখবো, যে আমরা জানি, আমরা কি জানি, আমরা কিছুই জানি না। আচ্ছা, আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এটার সূত্র কি বলতো? আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র একটি পরমাণুর ভর বাই, মানে একটা পরমাণুর ভর বাই হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি? একটা পরমাণুর ভর বাই 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তোমার কাছে কি একটা পরমাণুর ভর আছে? অবশ্যই আছে। দাগ দাও, একটা পরমাণুর ভর লিখে দাও। এখানে কি আছে? 10.541 ইন্টু 10⁻⁻23, আর নিচে হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24। তাহলে এটা লিখলাম। এখন এটা ক্যালকুলেশন করার পর আমার কি মান আসবে? ক্যালকুলেশনের পরে মান আসে 63.5। ক্যালকুলেশন করে ফেললে এখন আসি, আমার বের করতে হবে কি আপেক্ষিক পারমাণবিক ভর বের করা শেষ, এখন বের করতে হবে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কিভাবে বের করব? আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান, এখানে লিখব যে আমরা জানি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সমান আপেক্ষিক পারমাণবিক ভর মাইনাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, সো এই যে আপেক্ষিক পারমাণবিক সংক্ষেপে লিখে দেখালাম। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক ভর মাইনাস নিউট্রন সংখ্যা। তো আপেক্ষিক পারমাণবিক ভর কত? 63.5 মাইনাস নিউট্রন সংখ্যা কত? 34। ঠিক আছে, সো এটাকে যদি আমরা করি তাহলে আসে 29.5। তো তোমরা এটাকে 29 ধরতে পারো। ওকে, তাইলে যখন তোমার কাছে একটা পরমাণুর ভর দেয়া থাকবে আর তোমার কাছে নিউট্রন দেয়া থাকবে, তুমি মৌলটাকে কিভাবে বের করবে? আপেক্ষিক পারমাণবিক ভর বের করবে এবং তারপরে প্রোটন সংখ্যা বের করবে। করলি শেষ, কেল্লা ফতে, একদম মান বের হয়ে গেছে। সো 29 বের হলো। এখন এই 29 মৌলটা কে বলতো? পর্যায় সারণীর মধ্যে কার পারমাণবিক সংখ্যা 29? পর্যায় সারণীতে কপার এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তাহলে মৌলটি হচ্ছে কি? কপার। সো গাণিতিক ভাবে বের করা শেষ গেল। আমাদের কিন্তু 4টা সিকিউ শেষ, আর মাত্র একটা সিকিউ দেখাবো। এই একটা সিকিউ দেখলেই তোমাদের কাজ শেষ, চ্যাপ্টার 3 ফিনিশ। আচ্ছা, সো এইখানে দেখো প্রথম একটা উদ্দীপক দেয়া আছে, এটা আমরা করেছি তাই না? মৌলের আইসোটোপের শতকরা সংখ্যা দেয়া আছে, আর দ্বিতীয়তে যেটা রয়েছে তা হচ্ছে 19 আর 11। সো এখানে বলেছে উদ্দীপকের এক্স মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলেছে। আচ্ছা দেখো, এখানে এক্স মৌলকে এটা, এখানে এক্স মৌলের আমাদের যে ভর সংখ্যা তা দেয়া রয়েছে 16, 17, 18, তাই না? আর এই 16, 17, 18 এদের প্রত্যেকের শতকরা পরিমাণ দেওয়া আছে। এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হবে। সো আমি কিন্তু এটা একটু আগে দেখালাম। এই যে আমরা কোথায় দেখলাম, এই যে এটা, এই যে সূত্র কিন্তু ছিল কি m1 p1 প্লাস m2 p2 ইন্টু m3 p3 আর বাই হচ্ছে 100। এই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করবা, তাহলে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যাবে। ঠিক আছে, সো এটা করাচ্ছি না, এটা করে আমাকে অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কি উত্তর এসেছে, এইখানে এক্স মৌলটা কোনটা এবং তার আপেক্ষিক পারমাণবিক ভর কত আসে। ঠিক আছে, তোমাদের উপর ছেড়ে দিলাম। এখন আসি উদ্দীপকের ওয়াই আর জেড মৌল দুটির ইলেকট্রন বিন্যাস 2n স্কয়ার সূত্র মেনে চলে কি না এটা বিশ্লেষণ করতে বলেছে। আচ্ছা, এখানে ওয়াই মৌল রয়েছে, এই ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা কত? নিচে যেগুলো থাকে এরা হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাই না? আর এই যে এদের উপরে দেয়া আছে এক্স মৌলের, এরা হচ্ছে ভর সংখ্যা, এরা হচ্ছে ভর সংখ্যা। আর এই যে নিচে দেওয়া আছে এরা হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা, তাই না? বা প্রোটন সংখ্যা। সো পর্যায় সারণীতে কার প্রোটন সংখ্যা 19? কার বলতো?
পটাশিয়াম অর্থাৎ কে। আর কার প্রোটন সংখ্যা 11? সোডিয়ামের প্রোটন সংখ্যা 11। উভয় কিন্তু গ্রুপ 1 এর মৌল, তাই না? এখানে এই মৌল দুটির মধ্যে 2n স্কয়ার সূত্র তারা দুজনে কি মেনে চলে কি চলে না। হ্যাঁ, আমি তোমাদেরকে জাস্ট বেসিক ধারণা দিব, বানিয়ে বা গুছিয়ে সুন্দর করে লেখার দায়িত্ব তোমাদের, পুরোটা কিন্তু ব্যাখ্যা করতে যাব না। আচ্ছা, সো আসি 2n স্কয়ারের নীতিটা কি বলতো? 2n স্কয়ার এইটার যে নীতি সেটা কি? 2n স্কয়ারের নীতি হচ্ছে এই সূত্রটার ক্ষেত্রে n এর মান হচ্ছে প্রত্যেকটা কক্ষপথের সংখ্যা। n হচ্ছে শক্তি স্তর বা প্রধান যে কক্ষপথ, প্রধান যে শক্তি স্তর তা। আর এই ক্ষেত্রে কক্ষপথের মানগুলো কি 1 2 3 4 5 6 এভাবে যেতে থাকবে। তো এখানে n বলতে এই 2n স্কয়ারের মধ্যে n বলতে কি বোঝায় তা তো জানি, আর এই 2n স্কয়ার দ্বারা বোঝায় এই সকল কক্ষপথে অবস্থিত ইলেকট্রন সংখ্যা। তাইলে এইটা দ্বারা বোঝায় হচ্ছে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে আরো ক্লিয়ার করি তোমাদেরকে, ধরো তোমার প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন তুমি রাখবে সেটা তুমি জানো না, তাহলে প্রথম কক্ষপথে যদি 2n স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে যাও তাহলে 2n স্কয়ার তখন কি হবে? 2 ইন্টু n মানে প্রথম কক্ষপথ যদি হয় তখন হবে 1 স্কয়ার, তাহলে মান কি আসে 2। ঠিক একইভাবে যদি দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন সংখ্যা হবে সেটা তুমি জানো না, তো সেই ক্ষেত্রে 2n স্কয়ার 2 ইন্টু 2 স্কয়ার, তাহলে হয় কি 4 ইন্টু 2 মানে 8। তার মানে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে। তারপরে রয়েছে কি তৃতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2 ইন্টু 3 স্কয়ার, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 ইন্টু 2 মানে হচ্ছে 18। তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা এবং তৃতীয় কক্ষপথে থাকবে 18। যে সকল মৌল 2n স্কয়ার নীতি মেনে চলে তাদের অবশ্যই এই যে ফ্লোটা এইটা বজায় রাখতে হবে। এখন তোমার কাছে 2টা মৌল দেয়া রয়েছে, একটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এখন তোমার কাছে আরেকটা মৌল আছে সেটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। এইটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই তাহলে কি হয়? 1s2, তারপর রয়েছে 2s2 2p6, এরপর কি 3s1 হয়ে গেল 11টা। এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, ঠিক আছে? আর যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে যাই তখন কি হয়? 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে 3d অরবিটালে 0 হবে এবং 4s1 হবে, ঠিক আছে? বা 3d 0টা তোমরা চাইলে নাও দিতে পারো, এটাকে তোমরা বাদ দাও, 3p6 4s1। সো এটাই হইলো। হ্যাঁ, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। সো এইখানে আমার কয়টা থাকে? 2টা 8টা 1টা, আর এইখানে থাকে 2টা 8টা 8টা 1টা। আচ্ছা, এখন আমরা একটু আলাদা করে দেখতে যাই 2n স্কয়ারের নীতি সোডিয়াম মানে কিনা। দেখো, প্রথম কক্ষপথে কয়টা থাকতে হবে? 2টা, 2টাই আছে। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে? 8টা, 8টাই আছে। তৃতীয় কক্ষপথে এখানে কয়টা আছে? 1টা, আর থাকবে কয়টা? 18টা। কিন্তু সোডিয়ামের কাছে কি আর কোনো ইলেকট্রন সংখ্যা আছে বা কোনো প্রোটন সংখ্যা আছে? নাই তো, তাইলে ওর তৃতীয় কক্ষপথে আর কিভাবে যাবে? সো ও কিন্তু 2n স্কয়ারের নীতি মেনে চলে, সোডিয়াম 2n স্কয়ারের নীতি মেনে চলে, ঠিক আছে? কারণ তৃতীয় কক্ষপথে যদি ওর কাছে ইলেকট্রন থাকতো তাহলে তো ও এখানেই জায়গা দিত, বাট ওর কাছে তো আর নাই, তার জন্য এটা 2n স্কয়ারের নীতি মেনে চলে। ডান। এখন আসি পটাশিয়াম। পটাশিয়ামের দেখো এখানে রয়েছে 2টা, ঠিক আছে, পরেরটায় রয়েছে 8টা, ঠিক আছে, বাট তৃতীয় কক্ষপথে ওর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী ও কিন্তু 9টাই রাখতে পারতো, কারণ তৃতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 18, আর ওর কাছে টোটাল শেষ কক্ষপথে রাখার মতো 9টা ইলেকট্রন আছে। কিন্তু ও এখানে 8টা রেখে আরেকটা ইলেকট্রন 4s1 এ পাঠিয়ে দিয়েছে, 3d তেও কিন্তু না, তাই না? সো এইটার কারণ কি? কারণ হচ্ছে ওর 2n স্কয়ারের যে নীতি এটা মেনে চলে না। কেন মেনে চলে না তারও কিন্তু একটা ব্যাখ্যা রয়েছে। কারণ হচ্ছে পটাশিয়াম সাধারণত আউফবাউ নীতি মেনে চলে, আউফবাউ নীতিটাই মেনে চলে। এই নীতি অনুসারে কি হয়? এই সকল কক্ষপথের অর্থাৎ উপশক্তি স্তরের শক্তির উপর ভিত্তি করে ইলেকট্রন গুলো বিন্যাস করা হয়, শক্তির উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করা হয়। এইখানে 3d অরবিটালের শক্তি 4s এর চেয়ে 3d অরবিটালের শক্তি 4s এর চেয়ে অনেক বেশি হয়, আর তার জন্য পটাশিয়ামের শেষ যে ইলেকট্রন সেটা 3d তে না গিয়ে
4s এ গমন করে, কারণ হচ্ছে 4s এর শক্তি 3d এর চেয়ে কম। এটা হচ্ছে সাধারণত n+l এর যে সূত্রটা রয়েছে আউফবাউ নীতি অনুসরণ করে সেই সূত্রটা মেনে চলে। n+l এর সূত্রটা কি একটু মনে আছে? একটু তোমাদেরকে মনে করিয়ে দেই। সাধারণত n বলতে তো কক্ষপথে বোঝায়, তাই না? তো এইখানে আমার 3d এর বেলায় যদি চিন্তা করি, 3d এর বেলায় n হচ্ছে 3, আর d এর মান কি হবে বলতো? spd এর মান s হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2 আর f হচ্ছে 3। সো এইটা হচ্ছে আমাদের মানগুলো। তাইলে 3d এর জন্য n হচ্ছে 3 আর d হচ্ছে 2, তাহলে d হচ্ছে 2 গেল। তাহলে আমার 3d এর মান তাহলে কি দাঁড়াচ্ছে? 3 + 2 মানে হচ্ছে 5। আর যদি আমরা 4s এর কথা চিন্তা করি, 4s এর বেলায় n হচ্ছে 4 আর s হচ্ছে 0, তাহলে মান কি আসে? 4 + 0, তাইলে আসলো কি 4। তাহলে কি এটা হইলো না যে 3d এর মান বেশি, 4s এর কম, আর তার জন্যই পটাশিয়ামের শেষ যে ইলেকট্রন তা 4s এ গিয়েছে 3d তে না গিয়ে, আর এই জন্যই এটা 2n স্কয়ারের নীতি মেনে চলে না। তাহলে আশা করছি তুমি ব্যাখ্যাটা দিতে পারবে যে কেন সোডিয়াম 2n স্কয়ার নীতি মেনে চললেও পটাশিয়াম 2n স্কয়ারের নীতি মেনে চলে না। তাহলে এই হচ্ছে অধ্যায় 3 থেকে তোমাদেরকে দেওয়া আমার 5টা সিকিউ। এই 5টা সিকিউ যদি তুমি করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। এবং আমি যে এখানে টপিকগুলো ফার্স্টে বলে দিয়েছিলাম, এই যে এই টপিকগুলো অবশ্যই 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 চ্যাপ্টার 3 থেকে পড়ার চেষ্টা করবে ভালো করে, যেন ফুল সিকিউ তোমার কমন পড়ে যায়, ঠিক আছে? আর আমি ঠিক একইভাবে তোমাদের বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে তাদের এরকম ভাবে ভিডিও এবং সিকিউ দিয়ে দিব যেন তোমাদের চ্যাপ্টার একদম কভার হয়ে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিবে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।